নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের গোয়েন্দা হলেন কিকিরা, যাকে সৃষ্টি করেছেন বিমল কর, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালের 19শে সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2003 সালের 26শে আগস্ট। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিকিরা সমগ্র তৃতীয় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নীল বানরের হার। আজ থাকলো প্রথম পর্ব। মুখোমুখি দেখা। আরে রায়বাবু যে! কিকিরা হাসলেন। পরিচিত জনকে দেখলে কিকিরা ডান হাতটা বাড়ি দিয়ে অন্যজনের হাত ধরে ফেলেন। এটা তার অভ্যেস বরাবরের। নন্দবাবু, অনেকদিন পর দেখা, কেমন আছেন? নন্দবাবুর হাত আলগাভাবে চেপে ধরে কিকিরা বললেন, টিকে আছি। আপনি কেমন আছেন? সেই কবে কানাই দত্তর মেয়ের বিয়েতে আপনাকে দেখেছিলাম, বছর 4-5 হয়ে গেল। তারপর আর দেখা সাক্ষাৎ নেই। এদিকে আসেন না? কিকিরা হালকা গলায় বললেন, কমই আসা হয়। একাধবার ভেবেছি আপনার সঙ্গে দেখা করে যাই, হয়ে ওঠেনি। আজ তাহলে ছাড়ছি না, আসুন দোকানে বসে একটু চা খাবেন, গল্প গুজব হবে। সামান্য তফাতেই নন্দবাবুর দোকান। এখান থেকেই সাইনবোর্ড দেখা যাচ্ছে, দাস অ্যান্ড কো। তলায় ছোট হরফে লেখা ডিলার্স ইন ওল্ড ফার্নিচার্স। তার তলায় ESTD 1928, মানে 1928 সালে প্রতিষ্ঠা হয়েছিল দোকানটির। কিকিরা নন্দবাবুর দোকান সম্পর্কে অল্প বিস্তর জানেন। এককালে চেনা জানা বন্ধুত্ব ছিল, দোকানে বসে আড্ডাও মেরেছেন। দোকান দিয়েছিলেন নন্দবাবুর বাবা। ভদ্রলোক সেকালের বিখ্যাত এক সাহেব কোম্পানির আসবাবপত্রের দোকানে কাজ করতেন। হরেক রকম নকশা বুঝতেন, কাজ জানতেন, কাঠ চিনতেন। সেই কোম্পানি অন্য হাতে চলে যাওয়ার পর নন্দবাবুর বাবা নিজেই দাস কোম্পানির দোকান খোলেন। অবশ্য সাবেকি আসবাবপত্র কেনা, নিলাম থেকে তুলে আনা, ছোটখাটো মেরামতির কাজ, নতুন করে রং পালিশ, এর বাইরে অন্য কিছুতে হাত দেননি। পুরনো আসবাবপত্র নিয়েই ছিল তার ব্যবসা, ভালোই চলত। তখনকার দিনে সাবেকি আর সাহেব বাড়ির টেবিল, চেয়ার, আলমারি, দেরাজ, সাজ, আয়নার ওপর মানুষের ঝোঁক ছিল। পছন্দও করত। শখের জিনিস সস্তাও পড়ত তুলনায়। নন্দবাবুর বাবা মারা যান প্রৌঢ় বয়সে। বাবা বেঁচে থাকতেই উনি দোকানে গিয়ে বসতেন। বছর 25 বয়স থেকে মোটামুটি 10-12 বছর বাবার সঙ্গে দোকানে কাটানোর পর নন্দবাবু একা হয়ে গেলেন। তখন তার বয়স 50-এর এপারে, 55-র মতন। দোকানের দিকে হাঁটতে হাঁটতে কিকিরা নন্দবাবুকে বললেন, দোকান ছেড়ে এই শেষ দুপুরে আপনি কোথায় গিয়েছিলেন মশাই? নন্দবাবু ঘাড় ঘুরিয়ে তাকালেন। থানায়। থানায়? কিকিরা অবাক। নন্দবাবু বললেন, রাগের মাথায় থানা পর্যন্ত গেলাম। থানার একজনকে চিনি, ধীরেন মজুমদার। তার থানার সামনে গিয়েও কেমন মনে হলো, চট করে একটা কিছু করে ফেলা কি ভালো হবে? থানা পুলিশের ঝঞ্ঝাটও অনেক, পরে ঠেলা সামলাতে প্রাণ বেরিয়ে যাবে হয়তো। কিকিরা কিছুই বুঝলেন না, নন্দবাবুকে দেখছিলেন। নন্দবাবুর পুরো নাম নন্দদুলাল দাস। বছর 55 বয়স হলেও বয়সের তুলনায় আরো সামান্য বেশি মনে হয়। সেটা তার চেহারার জন্য। মাঝারি মাপের গড়ন হলেও মাথায় প্রায় চুল নেই, যা আছে তারও অর্ধেক সাদা। চোখনো মুখ, গালের হাড় স্পষ্ট, তামাটে রং গায়ের। চোখে আপাতত খানিকটা বিরক্তি। নন্দবাবুকে রুক্ষ না হোক শুকনো দেখাচ্ছিল। গায়ে শার্ট, পরনে ধুতি,
উনি বেশিরভাগ সময় সাদা শার্টই পরেন, পরনের ধুতি মিলের। দোকানে সিঁড়িতে পা দিয়েই নন্দবাবু বললেন, আসুন। কিকিরা মাথা নাড়লেন। হ্যাঁ, চলুন। ফুটপাত ঘেঁষে দোকান, বিশাল নয়, আবার ছোটও নয়। এই দোকানের কোনো বাহার নেই, লম্বাটে দোকান ঘর, চারপাশে পুরনো আসবাবপত্র, টেবিল, দেরাজ, ড্রেসিং টেবিল, আর্ম চেয়ার, কাঠের দোলনা ঘোড়া, আলমারি, খাট, বুককেস, এইসব। অনেক জিনিস আলগা করে খুলে রাখা, যেমন খাটের মাথা আর পায়ের দিক, পাশে লম্বা কাঠ, ড্রেসিং টেবিলের আয়না, টেবিলের মাথা বা টপ। খুলে না রাখলে জায়গা হওয়ার উপায় নেই। প্রায় গুদম মতন এই দোকানেরই একপাশে বসে জনতই কারিগর কাজ করছে, ছোটখাটো সারাই পালিশের কাজ। কম বয়সের একটা ছোকরা ফরমাস খাটছিল। দোকানের মধ্যে রং, পালিশ, টারপিন তেলের গন্ধ, ঠাসাঠাসি কাঠকুটোর চাপা গন্ধ তো আছেই। ওরই মধ্যে দোকানের সামনের দিকে নন্দবাবুর বসার চেয়ার টেবিল। টেবিলে বিশেষ কিছু নেই, খাতাপত্র দু চারটে, স্কেল, মেজারমেন্ট টেপ, একটা ডেস্ক ক্যালেন্ডার, টেলিফোন, পেপারওয়েট। মাথার ওপর দেওয়ালে কুলুঙ্গিতে তামার গণেশ, লক্ষ্মীর পটও ঝুলছে একপাশে। শুকনো ফুল, ধূপের কাঠি, সবই নজরে পড়ে। নন্দবাবু বললেন, বসুন রায়বাবু, পাখাটা চালিয়ে দিই। বলে টেবিলের মাথার উপর ঝুলন্ত পাখাটা চালিয়ে দিলেন। বেশ গরম পড়ে গেল, কি বলুন? নন্দবাবুর টেবিলের উল্টো দিকে দুটি মাত্র কাঠের চেয়ার। কিকিরা চেয়ার টেনে বসলেন। বললেন, ফাল্গুন মাস শেষ হয়ে গেল, গরম তো পড়বেই। চা আনতে বলি? তার আগে একটু ঠান্ডা কিছু খাবেন? না না, চা হলেই চলবে। শুধু চা? কতদিন পরে দোকানে এলেন, একটু কিছু তো মুখে দেবেন, দুটো সন্দেশ অন্তত। বলে নন্দবাবু আর অপেক্ষা করলেন না জবাবের। ছোকরা গোছের লোকটিকে ডাকলেন, গণেশ, ভালো করে 2 কাপ চা স্পেশাল, আর এর জন্য শ্যামের দোকান থেকে ভালো সন্দেশ আনবে, টাকা নিয়ে যাও। গণেশ চলে গেল। কিকিরা দোকানের চারপাশে তাকাতে তাকাতে বললেন, কেমন চলছে ব্যবসাপত্র নন্দবাবু? মুখে বললেন, কিন্তু মনে মনে তার ধারণা হলো, আগে যতটা সাপসুপ তকতকে দেখেছেন, এখন আর ততটা নয়। এককালের মোটামুটি চলতি দোকান পড়তির অবস্থা হলে যেমন দেখায়, সেই রকমই দেখাচ্ছে। নন্দবাবু বললেন, ওই যে বললাম টিকে আছি, তাই কোনোভাবে বেঁচে আছি। সেসব আগের দিনের কাস্টমার কোথায়? কে আর পুরনো জিনিসের কদর বুঝবে? চোখেও দেখেনি, ভালো মন্দ বোঝার ক্ষমতাও নেই, কাঠ তো চেনেই না, খানদানি জিনিসের মর্যাদাও বোঝে না। আজকাল যত সব ফিনফিনে ওপর চকমকে দিন। গলায় ক্ষোভ ও হতাশা লুকোবার চেষ্টা করলেন না নন্দবাবু। একটু থেমে আবার বললেন, ফার্নিচারের দোকান তো কম নেই কলকাতায়, শয়ে শয়ে, সবই মডার্ন, মানে সস্তায় কিস্তিমাত করে খদ্দেরের গলা কাটা। আমার মশাই ওদিকে হাতে খড়ি হলো না, বাবা যেখানে বসিয়ে গেলেন সেখানেই থেকে গেলাম। বলতে বলতে নন্দবাবু পকেট থেকে সস্তা সিগারেটের প্যাকেট আর মামুলি লাইটার বার করে এগিয়ে দিলেন কিকিরাকে। কিকিরা সিগারেট নিলেন, ধরালেন, অন্যমনস্কভাবে রাস্তার দিকে তাকালেন। ফুটপাতের এপাশেই ছায়া পড়েছে, ওপারে এখনো ফাল্গুন শেষের রোদ, তেজ হয়তো সামান্য কমে এসেছে। বিকেল প্রায় 4টে, গরম পড়ে আসছে। হাওয়ায় দক্ষিণে ছোঁয়া আছে সামান্য, এলোমেলো। এপার থেকে ওপারে তাকালে অন্যদিকের ফুটপাত ঘেঁষা দোকানগুলো দেখা যায়। একটা দোকান জুয়েলারির পাশে, চশমার দোকান, তার গায়ে গায়ে হুঁশিয়ারি স্টোর্স, এক চিলতে পান সিগারেটের খুপড়ি, কোল্ড ড্রিঙ্কসও সাজানো আছে। 2 ফুটপাতের মাঝখানে ট্রাম লাইন। কলকাতা শহরের উত্তর ঘেঁষে এই দোকানটাকে যেন এক টেনে দেখায়। অবশ্য কিকিরা জানেন, নন্দবাবুদের পৈতৃক বাড়ি এই পাড়াতেই। ওর বাবা যখন দোকান করেন, নিজের সুবিধে অসুবিধে বুঝেই করেছিলেন।
আর তখন বছর 70 আগে এসব অঞ্চল ছিল অন্যরকম, ভিড় ভাড়াক্কা নেই, অনেক নিরিবিলি। নন্দবাবু কি যেন বললেন, অন্যমনস্ক থাকায় কিকিরা খেয়াল করেননি। তার চোখ ছিল ফুটপাতের অন্যদিকে, একটা আধমরা হেলে পড়া গাছ, তা থেকে পাতা ঝরে পড়ছিল, শুকনো পাতা। ট্রাম চলে যাচ্ছিল। কিছু বললেন? কিকিরা বললেন, আপনি এখন আছেন কোথায়? কিকিরা নিজের আস্তানা জানালেন, হেসে বললেন, এবার ভাবছি ঠিকানা পাল্টাবো, ওখানে কবছর কেটে গেল, বদল দরকার। নন্দবাবু হেসে বললেন, আপনি তো বরাবরই ঠাঁই পাল্টান, তা এখন করছেন কি? আগেই তো ম্যাজিক ছেড়েছিলেন। বেকারই বসে আছি বলতে পারেন, হাতে টুকটাক কাজ পেলে করি, আমারও চলে যাচ্ছে কোনো রকমে। আপনার চেয়ে খারাপ ছাড়া ভালো নয়। নন্দবাবু সিগারেট ধরিয়েছিলেন, এক মুখ ধোঁয়া গেলে বললেন, এই দোকান আমি যে কদিন আছি তারপর উঠে যাবে। আমার ছেলের মতিগতি আলাদা, সে বেটা চাকরি বাকরির দিকে ঝুঁকছে, পরীক্ষা দেয় আর হাঁ করে বসে থাকে কবে গাছের ফল তার মুখে এসে পড়বে, এই আশায়। এমনিতে নিরীহ গোবেচারি গোছের, ব্যবসা তার লাইন নয়, পারবেও না। যা পারে সেটা করাই ভালো। তা আপনি হঠাৎ থানায় যাচ্ছিলেন কেন? তা তো বললেন না। গণেশ মিষ্টি নিয়ে এলো, এনে একটা কাঁচের প্লেট ধুয়ে মুছে সন্দেশ আর জল এনে টেবিলের সামনে রাখল। কিকিরা বললেন, আপনি? না না, আমার টিফিন হয়ে গিয়েছে। মিষ্টি আমার বারণ, ব্লাড সুগার ধরবো ধরবো করছে, মার্জিন লাইন সামলে থাকতে হয়। বাড়ি থেকে টিফিন আনি, ময়দার দুটো রুটি, সবজি, শশার কুচি, নিন আপনি। বলে কয়েক মুহূর্ত থামলেন, তারপর বললেন, দোকান সামলাতে এমনিতেই মেজাজ ভালো থাকে না, আর ওপরে একটা ছোকরা, জানি না চিনি না, আমার দোকানে ঢুকে হম্বি তম্বি করে গেল। কি চুটপাট রাস্কেলের। কিকেরা অবাক হয়ে বললেন, সে কি, হঠাৎ দোকানে ঢুকে? জানি না মশাই। নন্দবাবু বিরক্তির সঙ্গে বললেন, রেগে উঠেছিলেন ভদ্রলোক। আমি করি ব্যবসা, চুরিও নয় ডাকাতিও নয়। কোন সেকেলে বনেদি বাড়ির অবস্থা একেবারে পড়ে গিয়েছে, শরিকি ঝগড়ায় ভাগ বাঁটোয়ারা ছিটকে ছাটকে টুকরো টুকরো। কে কোথায় তার 2-3 পুরুষের আগলানো জিনিসপত্র বেচে দিচ্ছে একটা একটা করে। খাট, আলমারি, দেরাজ, ড্রেসিং টেবিল, এইসব নিয়ে কারবার। তেমন কিছু পেলে কিনে নি। 2-3টে কোম্পানি আছে, হপ্তায় হপ্তায় নিলাম ডাকে, তার বেশিরভাগই সাহেবি বাড়ির ফার্নিচার, তাও কেনার চেষ্টা করি। তারপর দোকানে এনে মেরামত, রং পালিশ করে এখান থেকে বেচবার চেষ্টা করি। এই তো আমার ব্যবসা। কিকিরা জানেন সবই। এক টুকরো সন্দেশ মুখে দিয়ে বললেন, ছোকরা এসেছিল কেন? কেন এসেছিল? এসেছিল তার ছোট দাদুর বাড়ি থেকে আমি যে আলমারিটা কিনে এনেছি সেটা ফেরত নিতে। কেন? আপনি তো কিনে এনেছিলেন। আলবাত, নগদ 2500 টাকা দিয়ে রসিদ লিখিয়ে কিনে এনেছি। কবে? এই তো হালি দিনাস্টেক আগে। ছোকরা জানে না? বলছে তো আগে জানতো না, সবে জেনেছে। তার মানে আগে জানতো না, এখন জেনেছে? ব্যাপারটা কি? বলল সে তখন বাড়িতে, মানে কলকাতায় ছিল না, থাকলে আলমারি বেচতে দিত না দাদুকে। কোথায় ছিল? দীঘা। বেড়াতে গিয়েছিল বুঝি? কে জানে। তিরিক্ষে মেজাজে নন্দবাবু বললেন, বারফটটাই অনেক। বলল দীঘায় একটা হোটেলের কাজ নিয়ে ব্যস্ত, কলকাতায় থাকতে পারছে না। ও যদি বাড়িতে থাকতো আমি নাকি ধাপ্পা মেরে ভুলিয়ে ভালিয়ে বুড়ো মানুষের কাছ থেকে ওই আলমারি কিনতে পারতাম না। চায়ের দোকান থেকে চা দিয়ে গেল, ধোয়া মোছা পরিষ্কার কাপ, প্লেটও দিয়েছে। বোঝাই যায় নন্দবাবুর কথা মতন স্পেশাল করে বানানো। ওর চা আলাদা করে সামনে রাখলো, মানে ভদ্রলোকের বোধহয় চিনির বরাদ্দ নেই, বা নামমাত্র। কিকিরা চায়ের কাপ টেনে নিলেন,
তার নাক গলাবার কথা নয়, তবু কেমন কৌতূহল বোধ করছিলেন। চুরি চামারি ঠক চুরি নয়, দাম মিটিয়ে একটা জিনিস কিনে এনেছেন নন্দবাবু। তাহলে দোকানে এসে অন্যায়ভাবে তাকে শাসানোর মানে কি? কেন শাসাবে? ছোকরাটি কি বললো আপনাকে? কিকিরা জিজ্ঞেস করলেন। বলল 7 দিনের মধ্যে আলমারি ফেরত দিয়ে আসতে, নয়তো এই দোকান ছাই হয়ে যাবে। বাহ, মগের মুল্লুক নাকি? মশাই, আমিও তো তাই বললাম। রাস্কেল কি বলল জানেন? বলল, হ্যাঁ মগের মুলুকি, দোকানি শুধু জ্বালিয়ে দেব না, আপনার অন্য ক্ষতিও হতে পারে। তার মানে মারধর হবে বলে ভেতর দিকটা দেখলেন। ওই তো, আমার কর্মচারীরাও ছোকরার হল্লা শুনেছে। কিকিরা বুঝতে পারলেন ব্যাপারটা একেবারে তুচ্ছ হলে নন্দবাবু রাগের মাথায় থানার দিকে পা বাড়াতে যেতেন না। রাগই হোক অথবা ভয় কিংবা উত্তেজনা তাকে বিচলিত করেছিল। চায়ের কাপে এবার 2 চুমুক দিলেন কিকিরা। রাস্তার দিকে দেখলেন কয়েক মুহূর্ত, পরে মুখ ফিরিয়ে নন্দবাবুর দিকে তাকালেন। আর আপনার টাকা 2500 ফেরত দিয়ে দেবে। আচ্ছা, আলমারিটা আপনি কাদের বাড়ি থেকে কিনেছিলেন? হাতিবাগানের বিশ্বাস বাড়ি থেকে। বনেদি বাড়ি, 2 পুরুষ হেসে খেলে কাটিয়েছে। ইংরেজ আমলে বারবরন্ত হয়েছিল খুব। 5 রকম কারবারে কামিয়েছিল অনেক। যাতেই হাত দেয় তাতেই সোনা উঠে আসে। 3 পুরুষে এসে ভাঙন, শরিকি ঝগড়া, কোর্ট কাছারি, ঘর বাড়ি ভাগাভাগি। দেখতে দেখতে ওই বাড়ির এমন দৈন্যদশা হলো যে আর চেনা যায় না। কিকিরা অনুমান করতে পারছিলেন এমন বাড়ি তিনিও 2-10টা দেখেছেন বইকি এই কলকাতা শহরে। ভাঙাচোরা, পলেস্তারা খসা, চুনবালি ঝরে পড়া, বিবর্ণ, আধো অন্ধকার, ধুলোয় ময়লায় ভরা। দরজা জানালা হয় হেলে পড়েছে, না হয় আর তার অস্তিত্ব নেই। কেউ যদি মনে করে এগুলো ইট কাঠের ভগ্ন স্তূপ, তবে তাকে তেমন দোষ দেওয়া যায় না। চা খেতে খেতে কিকিরা বললেন, আলমারিটার খবর পেলেন কেমন করে? খবর খবর আমাদের রাখতে হয়, কানে আসে। সব ব্যবসারই নিজের একটা ধরন থাকে রায়বাবু। বিজনেস করব ওল্ড ফার্নিচারের, আর খোঁজ খবর রাখবো না? কোথায় কি বেচাকেনা চলছে, কোথায় কি পাবো, তা কি হয়? মাথা হেলালেন কিকিরা। হ্যাঁ, ঠিক কথা। বললেন, বিশ্বাস বাড়ির কোন তরফ, মানে কোন শরিকের বাড়ি থেকে পেলেন ওটা? ছোট সুবর্ণকান্তি বিশ্বাস। সুবর্ণকান্তি নামটি তো বেশ। কিকিরা হাসলেন। ওদের সবাই কান্তি, সজল কান্তি, শুভ্র কান্তি, সুবর্ণ কান্তি, নামের সঙ্গে কান্তিটা যোগ করে নেয়। ট্র্যাডিশন। বয়স কত ভদ্রলোকের? মোটামুটি 70। শোনা না হোক, এখনো যা রং গায়ের, পাকা আমের মতন। এক সময় যে খুবই সুপুরুষ ছিলেন বোঝা যায়। তা এখন বোধহয় কিছু করেন না? চলে কেমন করে? এই বয়সে আর কি করবেন? আগে একটা দোকান ছিল যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে। গ্রামোফোন, রেকর্ড, রেডিও বিক্রি হতো। সাজানো গোছানো দোকান, বিক্রি বাটা মন্দ ছিল না। তবে সে দোকান কবেই উঠে গিয়েছে। পড়তি অবস্থায় মানুষের যেমন করে চলছে সেইভাবেই চলছে, কুড়িয়ে বাড়িয়ে, এটা ওটা বেচে দিয়ে। উনি আর বাইরে বড় একটা যান না, আর্থারাইটিসে একেবারে কাবু। তার উপর চোখ নিয়ে ভুগতে ভুগতে এখন প্রায় অন্ধ হয়ে পড়েছেন। মেয়েই ভরসা। চা শেষ করলেন কিকিরা। যে ছোকরা আপনার দোকানে এসেছিল সে কেমন নাতি, মানে ছেলের তরফে না মেয়ের? ওর ছেলে নেই, 2টি মেয়ে শুনেছি। এটি কোন মেয়ের ছেলে আমি জিজ্ঞেস করিনি। কথায় বার্তায় মনে হলো বড় মেয়ের ছেলে। মেয়ে বাবার কাছেই থাকে, বিধবা। কিকিরা মনে মনে যেন ব্যাপারটা গুছিয়ে নিলেন। তাহলে ছোট দাদু কেন? শুধু দাদু বললেই তো হতো। ও ওদের ব্যাপার।
বড় দাদু এখনো বেঁচে, সে যে মারা গিয়েছেন। হয়তো ছোট বলে ছোট দাদু বলে। কিকিরা দোকানের ভেতরটা দেখলেন। কর্মচারীরা কাজ করছিল, কথাও বলছিল নিজেদের মধ্যে। নন্দবাবু, 2,500 টাকা দিয়ে আপনি যে আলমারিটা কিনেছেন, সেটা আপনি মোটামুটি কি দামে বেচতে পারবেন বলে মনে করেন? নন্দবাবু একটু ভাবলেন, বললেন, মেরামতির কাজ আছে সামান্য, তার উপর রং পালিশ, তা তেমন খদ্দের পেলে 7-8 হাজার। আসলে কি জানেন রায়বাবু, এসব জিনিসের খদ্দের আজকাল টপ করে পাওয়া যায় না। 6 মাস 1 বছর হয়তো পড়েই থাকলো দোকানে, গাঁট থেকে যে টাকাটা আগাম গেল, মেরামতির খরচ, সব মিলিয়ে যা দাঁড়ায়, তার উপর 1,000-2-3 না রাখলে আমার চলে কেমন করে? আপনাকে মিথ্যে বলবো না, আগের দিন হলে যখন শখ শৌখিনতা ভালো মন্দ লোকে বুঝতো, তখনকার বাজার হলে আমি 10-12 হাজার কামিয়ে নিতে পারতাম। কিকিরা বোধ হয় সামান্য অবাক হলেন। হ্যাঁ, 10,000? অবাক হওয়ার কি আছে মশাই, কাঠ তো, স্টিল নয়, কারখানায় তৈরি হয় না। ভালো কাঠের দাম সোনার মতন, 10,000 কেন, 12-14 হতে পারত। কিন্তু আজকাল আর তেমন খদ্দের পাবো কোথায়? দামি আসবাব বলুন, বলতে ও কি এখনকার জিনিস? ল্যাজেরাস কোম্পানির নাম শুনেছেন? ফার্নিচারের কারবারে 1 নম্বর ছিল তখন, তারপরেই লিজা কোম্পানি। ওদের ঘরের জিনিস, কাঠ বাইরের, টিক ডিজাইন বিলেতি, আলমারির একটা পাল্লায় ফুল সাইজ আয়না। ওই আয়না এখন কোথায় পাওয়া যাবে? ইটালিয়ান গ্লাস, বেলজিয়ান নয়। আয়নার চারপাশে ফ্রেমিং, লতায় পাতায় কাজ করা, যেমন সুন্দর তেমনই সূক্ষ্ম। জিনিসটা বড় ভালো রায়বাবু। আছে এখানে, দেখতে পাবো? নেবেন নাকি? নন্দবাবু হালকাভাবে বললেন। কি যে বলেন, আমার কি 10,000-এর পুঁজি আছে? এই একটু চোখের দেখা দেখতাম। আরে ঠাট্টা করছিলাম বলে হাত তুলে দোকানের ভেতর দিকের একটা জায়গা দেখালেন আঙুল দিয়ে। ওই যে পলিথিন দিয়ে ঢাকা দেওয়া আছে, চলুন দেখবেন। উঠে পড়লেন চেয়ার সরিয়ে। নন্দবাবু কিকিরাকে নিয়ে কয়েক পা এগিয়ে গেলেন। শ্রীকুমার, পলিথিনটা নামিয়ে দাও তো। শ্রীকুমার পালিশের কাজ করছিল, উঠে এসে পলিথিনের শীটটা সরিয়ে দিল। কিকিরা দেখলেন আলমারিটা, দেখার মতনই, পুরনো বলে ঝকঝকে ভাবটা নেই, কাঠেও ময়লা ধরে, তবে এক নজরেই বোঝা যায় মামুলি আসবাব এটা নয়, সত্যিই সুন্দর। হিসেব করে গড়ন নকশা হাতের কাজ দেখে বোঝা যায় পাক্কা মিস্ত্রিদের হাতে তৈরি আসবাব। বনে দিয়ে আনার একটা চেহারা রয়েছে আলমারিটার গায়ে। কিকিরের মনে হলো মাথার দিকে ওটা 6 ফুটের মতন, চওড়ায় 3-এর কাছাকাছি, ভেতরের দিকটা, যাকে ডেপথ বলে, মন্দ হবে না। আপাতত মরা মরা রং দেখেও অনুমান করা যায় ওটা মেহগনি রঙেরই ছিল। আলমারির আয়নায় নিজেদের চেহারা দেখতে দেখতে কিকিরা বললেন, খাঁটি জিনিসই বটে নন্দবাবু, কিন্তু আয়নার তলার দিকে কাজটা ফেটে গিয়েছে না? হ্যাঁ, ওই কাজ তার পাল্টানো যাবে না, দেখি কিভাবে ম্যানেজ করতে পারি। ভেতরটা একবার দেখা যায় না? কেন যাবে না বলে নন্দবাবু গণেশকে ডাকলেন। গণেশ, আমার টেবিলের তলার ড্রয়ার থেকে চাবিটা এনে দাও। অন্য চাবি নয়, দেখবে টোয়াইন সুতোয় বাঁধা গোটা চারেক বড় ছোট চাবি রয়েছে, সুতো একটু লাল রং লাগানো। গণেশ ড্রয়ার হাতড়েই চাবি এনে দিল। নন্দবাবু আলমারির পাল্লা খুলতে খুলতে বললেন, এর আবার ডবল লক সিস্টেম, একটাই খুলবে না। প্রথমে একটা উপরের দিকের গর্তে, পরে নিচের দিকে, আলাদা আলাদা চাবি। আগেকার দিনে এরকম অনেক আলমারিতেই থাকত। পাল্লা খুলতে সামান্য সময় লাগলো নন্দবাবুর, চাবির গোলমাল হচ্ছিল। দেখুন, নন্দবাবু বললেন, ভেতরটা দেখুন মশাই, কত স্পেস,
এক আধটা তাকে 20-25টা শাড়ি জামা ঢুকে যায় অনায়াসে। উপরের তাকটা দেখেছেন? কিকিরা এক দৃষ্টে দেখছিলেন। 4টে তাক, যথেষ্ট জায়গা। ওপরের তাকে 3টি ভাগ, পাশের দুটোই ড্রয়ার, মাঝখানে একটা ফাঁকা। ওর মধ্যে ছোট বড় লম্বাটে চৌকোনো কয়েকটা খুফরি, মানে পকেট। ড্রয়ার দুটোর গায়ে হালকা হাতল, পেতলের। চাবির গর্তও রয়েছে। কিকিরা মাথা নাড়তে নাড়তে বললেন, বাহ, দেখার মতন। আপনার নজর আছে নন্দবাবু। 2500-এ এ জিনিস পেয়ে গিয়েছেন, বড় ভালো আপনার। নন্দবাবু হাসলেন সামান্য। আরও একটা জিনিস আছে তলার দিকে, আপনি বুঝতে পারবেন না। বোর্ড ড্রয়ার, মানে কাঠের তক্তার ড্রয়ার, হালকা পাতলা। কথা বলতে বলতে নন্দবাবু আলমারির পাল্লা বন্ধ করে দিলেন। টেবিলে ফোন বাজছিল। নিজেই এগিয়ে গিয়ে ফোন ধরলেন নন্দবাবু। কথা বললেন। কেউ বোধহয় ফার্নিচার ভাড়া নেওয়ার কথা বলছিল। ভুল জায়গায় ফোন করেছে হয়তো। নন্দবাবু বললেন, না, এখানে ফার্নিচার ভাড়া দেওয়া হয় না, পার্ক সার্কাসের দিকে দেখুন। কিকিরা এবারে উঠবেন। বললেন, আমি তাহলে আর চলি নন্দবাবু। যাবেন? আচ্ছা, কি করি বলুন তো, ছোকরাকে আমার একদম পছন্দ হয়নি। কিকিরা ভাবলেন কয়েক মুহূর্ত। আমার মনে হয় আপনি একবার হাতিবাগানে যান। যার কাছ থেকে আলমারিটা কিনেছেন তাকেই বলুন। তারই তো নাতি। যা ঘটেছে বলবেন ভদ্রলোককে। দেখুন না উনি কি বলেন। নন্দবাবু মন দিয়ে শুনলেন। আমিও তাই ভাবছি। আজ না হয় কাল একবার চলে যান, ঘাবড়াবেন না। আমি আর চলি। দিন কয়েক পরে আমাকে এদিকে আসতে হবে একটা কাজে, তখন বরং খোঁজ নিয়ে যাব। আসুন তবে। দাঁড়ান, আপনার ঠিকানাটা লিখে রাখি মশাই। আপনি তো আবার চোর জোচ্চোর ধরতে জানেন, কখন কি দরকার পড়ে। বলে নন্দবাবু একটা খাতায় কিকিরার ঠিকানা লিখে নিতে লাগলেন। কোনো একটা কথায় হাসির হল্লা উঠেছিল। চন্দন, তারাপদ, কিকিরা সকলেই হাসছে। শেষে হাসি থামিয়ে কিকিরা বললেন, পুরনো কথা শুনলে তোমরা তো হাসো কেন বলো তো? আমি কি বানিয়ে বলছি না বাজে কথা বলছি? চন্দন বলল হাসতে হাসতেই, তা বলে আপনি বিশ্বাস করতে পারেন আগেকার দিনে এই কলকাতা শহরে থিয়েটার হলের সামনে হুঁকোর দোকান থাকতো, তামাক কলকে ফিট করা। বাবুরা মাঝে মাঝে হল থেকে বেরিয়ে এসে হুঁকো টেনে যেতেন। আমি বলছি না চাঁদবাবু, বইয়ে বলছে। আমি তখন কোথায়, আমার পিতৃপুরুষও জন্মায়নি মনে হয়। সে কি এখনকার কথা, 100 বছর পিছিয়ে যাও, তারও বেশি। ভুবন মুখুজ্জের বইয়ে পড়েছি, তখন থিয়েটার পাড়ায় প্ল্যাকার্ডকে বলতো পেলা কাঠ। অবশ্য যারা মুখ্য সূক্ষ্ম মানুষ, থিয়েটারে সাধারণ কাজকর্ম করতো, তারা পানের দোকানের ছোড়ারা থালায় বরফ জলের গ্লাস সাজিয়ে হেঁকে হেঁকে বিক্রি করতো। বিলিতি জল, 1 পেয়ালা 1 পাইস, খেয়ে নিন বাবুরা, বুক ঠান্ডা প্রাণ ঠান্ডা। তারাপদ মুখ মুছতে মুছতে বলল, তখন সিগারেট, বিড়ি, সোডা, লেমনেড ছিল না। সিগারেট তো সেদিনের বাচ্চা। ছিলিম সাজা হুঁকোর দোকানেও জাত গোত্র ছিল। বামুন হুঁকো, কায়েত হুঁকো, যার যেটি দরকার টেনে নিত। সিগারেট কজন চোখে দেখেছে, আর লেমনের জন্মেছে। বলতে বলতে থেমে গেলেন কিকিরা। কে যেন এসেছে, বগলার দরজা খুলে কথা বলছিল। কিকিরা ঘরের দরজার দিকে তাকালেন। বগলা এলো। একজন দেখা করতে এসেছে। কে, নিয়ে এসো। প্রায় সঙ্গে সঙ্গে যে লোকটি এলো, কিকিরা তাকে দেখে অবাক। ভাবতেই পারেননি এমন কাউকে দেখবেন। তুমি নন্দবাবুর দোকানের লোক না? কি নাম যেন? শ্রীকুমার। আগে হ্যাঁ, আমি শ্রীকুমার। তা হঠাৎ এখানে? বাবু পাঠিয়েছেন। নন্দবাবু, কি ব্যাপার? শ্রীকুমার খানিকটা আড়ষ্ট, চোখে মুখে উদ্বেগও রয়েছে। বলল,
আমাদের বাবু ভীষণ জখম হয়ে পড়ে আছেন। সে কি? কি কিনা যেন চমকে উঠে সোজা হয়ে বসলেন চেয়ারে। জখম? নন্দবাবু জখম হয়ে পড়ে আছেন? কোথায়? হাসপাতালে? না, বাড়িতেই আছেন। হাসপাতালে পাঠাবার অবস্থাই হয়েছিল, ভাগ্য ভালো হাসপাতালে পাঠাতেই হয়নি, বাড়িতেই বিছানায় পড়ে আছেন। কিকিরা একবার তারাপদদের মুখের দিকে তাকালেন। তারাপদ চোখ সরিয়ে শ্রীকুমারকে দেখতে দেখতে বললেন, তুমি বসো, ওই টুলটা টেনে নাও। কি হয়েছে বলো তো? শ্রীকুমার বসল না। মাথায় লম্বা রোগাটে গরম তার, নাক লম্বা, চোখ গর্তে ঢোকা, গালে অল্প দাড়ি, পরনে ধুতি, গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, মাথার চুল পাতলা, বয়স 40-এর ওপর। শ্রীকুমার বলল, আপনি আমাদের দোকানে গিয়েছিলেন 8-10 দিন আগে। হিসাব করে কিকিরা বললেন, হ্যাঁ, এই তো কাল শুক্রবারের আগে শুক্রবার, আজ শনিবার, 9-10 দিনই তো হলো। আপনি যেদিন গেলেন তার পরের দিন বাবু হাতিবাগানে ওই বিশ্বাসবাবুদের বাড়িতে বুড়ো কর্তার সঙ্গে দেখা করতে যান। তাকে সব জানাতে গিয়েছিলেন। ফিরে এসে বললেন, বুড়ো কর্তা তেমনভাবে কানই দিলেন না কথাটায়। বললেন তার আলমারি তিনি বেচে দিয়েছেন নিজের মর্জিতে, কারো কিছু বলার থাকতে পারে না। আমাদের বাবু তবু বললেন, কিন্তু আপনার নাতি যে আমায় শাসিয়ে এসেছে। বিশ্বাস বাড়ির বুড়ো কর্তা বাবুকে বললেন, এখন তো ও নেই, দীঘা থেকে ফিরে আসুক, আমি বলব। ছেলেটা যে জেদি আমি জানি, তবে গুন্ডা বদমাস ধরনের নয়। কেন যে ও আপনার দোকানে গিয়ে শাসিয়ে এলো তাও বুঝতে পারছি না। আসুক, ও জিজ্ঞেস করব। বলে শ্রীকুমার চুপ করে গেল। কিকিরা একটু ভাবলেন, নন্দবাবুর ঠিক হয়েছে কি? কবে? কোথায়? আগে পরশুদিন সন্ধেবেলায় 7:30 নাগাদ বাবু একটা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পাড়ার কাছাকাছি মল্লিক লেনের মুখে একটা লোক আচমকা পাশের গলি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়ে এসে বাবুকে পাশ থেকে ধাক্কা মারে, মেরেই পালিয়ে যায়। ধাক্কা মারে? ইচ্ছে করে না অ্যাক্সিডেন্ট? বাবু বলছেন ইচ্ছে করে, মতলব নিয়ে। লোকটাকে দেখেছেন নন্দবাবু? ওখানে রাস্তার বাতি ছিল না কাছাকাছি। 2-1 পলক যা দেখেছেন তাতে সেই ছেলেটার মুখ বলেই তার মনে হয়। উনি তখন রাস্তায় ছিটকে পড়েছেন, কোমরে লেগেছে, হাতে মাথায় চোট, মুখ থুবড়ে পড়ায়, গালে নাকে লেগেছে, রক্ত পড়ছিল। আপনি নিজে গেলেই সব দেখতে পাবেন, শুনবেন। আমি আর কি বলবো। নন্দবাবু আমায় তবে যেতে বলেছেন? আগে হ্যাঁ, সেজন্যেই আমায় আপনার ঠিকানা দিয়ে পাঠিয়েছেন। অনেক করে বলেছেন আপনি যেন একবার যান তার বাড়িতে। তিনি তো আর দোকানে আসতে পারছেন না। কিকিরা চোখ বুজে মাথা নাড়লেন, তারপর তাকালেন। বাড়িটা কোথায় যেন? অনেক আগে 2-1 বার গিয়েছি, ঠিক মনে নেই। ঠিকানাটা বলে যাও, আর একটু বুঝিয়ে দাও আমাকে। শ্রীকুমার ঠিকানা বলল। নন্দবাবুর বাড়িটা কোথায় হবে বুঝিয়েও দিল। কিকিরা বার কয়েক ঠিকানাটা আওড়ালেন, বললেন, ঠিক আছে, আমি কাল বিকেলে যাব, নন্দবাবুকে বলো। এমনিতেই কথা ছিল পরে একদিন তার কাছে যাব। তুমি বরং এখন এসো, সাবধানে থাকতে বলবে নন্দবাবুকে। এই বয়সে চোট জখম বড় ভোগায়। শ্রীকুমার চলে গেল। অল্প সময় চুপচাপ, কিকিরা অন্যমনস্ক। তারাপদ আর চন্দনও কথা বলল না। ঘরে বাতি জ্বলছে, পাখাও চলছিল। লাফ মেরে মেরে গরম যেন এগিয়ে এসেছে। চৈত্র মাস একেবারে দোরগোড়ায়। শেষ পর্যন্ত কিকিরাই কথা বললেন, অনেকটা অবিশ্বাসের গলায়। আমি এতটা ভাবিনি। তারাপদ বলল, কি ভাবেননি? ভাবিনি সত্যি সত্যি নন্দবাবুর ওপর হামলা হতে পারে এভাবে, এত তাড়াতাড়ি। চন্দন বলল, ওটা স্যার অ্যাক্সিডেন্ট কেস হতে পারে, কোনো আনাড়ি হয়তো ধাক্কা মেরে পালিয়েছে। অসম্ভব নয়। কিন্তু নন্দবাবু যে বলেছেন ওই ছোকরাটাই উনি দেখেছেন।
সত্যি কি দেখেছেন না চোখের ভুল? উনি হয়তো উদ্বেগ আতঙ্ক নিয়ে রয়েছেন বলে ভুল দেখেছেন, কিংবা ভাবছেন। এখন কিছু বুঝতে পারছি না। দেখি কাল ওর বাড়ি যাই, কথা বলি। তারাপদ দেশলাইয়ের বাক্স বার করে একটা কাঠি নিল। তারপর কান চুলকোতে চুলকোতে বলল, আপনার কাছে আলমারির গল্প আমরা শুনেছি, হতে পারে ওটা মূল্যবান আসবাব, কিন্তু একটা কাঠের পুরানো আলমারির জন্য এত কাণ্ড হয় কেমন করে? একজন বিক্রি করবে, পরে নাতি এসে শাসাবে। তারপরে ধরুন যিনি কিনলেন তিনি আবার ওই বুড়ো ভদ্রলোককে গিয়ে জানিয়েও এলেন শাসানোর কথাটা। বুড়ো কোনো কানই করলেন না। এরপর আবার হামলা। কিসের এমন মহামূল্যবান আলমারি স্যার? আপনি যাই বলুন, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কোনো মানেই খুঁজে পাচ্ছি না। চন্দন বলল, আসলে নন্দবাবু বোধ হয় কোনো কারণে প্যানিক হয়ে রয়েছেন। কিকিরা বললেন, তারও তো একটা কারণ থাকবে জাদু। নন্দবাবু কচি ছেলে নন, প্রবীণ মানুষ, ব্যবসাও করছেন কতকাল। পুরনো ফার্নিচার কেনা আর বেচা তার কাছে নতুন জিনিস নয়। এতকাল কোনো ঝামেলা হয়েছে বলে শুনিনি। বলেননি সেদিন। হঠাৎ এই বিশ্বাস বাড়ির আলমারি নিয়ে কেন তিনি ঝামেলায় পড়বেন, ভয় পাবেন? তোমরা ভুলে যেও না, নন্দবাবুর দোকান যথেষ্ট পুরনো। ওই এলাকাটা তার নিজের এলাকা। ওখানে সবাই তার চেনা। হাঁক ডাক করলে 10 জন বেরিয়ে পড়বে। তবু একটা ছোকরা কোন সাহসে গিয়ে তাকে ফাঁসিয়ে আসতে পারে? বলে কিকিরা থামলেন কয়েক মুহূর্ত। আবার বললেন, নন্দবাবুর পাড়ার কাছাকাছি গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যাবার ধক হলো কেমন করে? আপনি নন্দবাবুর ধারণার কথা ভাবছেন, ওটা সিম্পল অ্যাক্সিডেন্ট কেস হতে পারে। অন্য কেউ ধাক্কা মেরেছে হয়তো। দেখি কাল একবার নন্দবাবুর কাছে যাই, দেখি আসি ভদ্রলোককে, তখন জানতে পারবো। তারাপদ বলল, আপনি যান, দয়া করে আমাদের লেজুর করবেন না স্যার। আপনার বন্ধু আপনি। তারাপদকে থামিয়ে দিয়ে কিকিরা বললেন, লেজুর কাকে বলে তুমি তাই জানো না। আমার লেজের সঙ্গে তোমায় জুড়বো কেন? তোমরা হলে আমার সাগরেদ অ্যান্ড পার্টনার। আরে বাবা, বিকেলে একটু যাবে, তাতে আপত্তি কিসের? শোনো তারাবাবু, এই সংসার বড় বিচিত্র জায়গা, মিস্টিরিয়াস প্লেস। লোকজনের সঙ্গে যত মিশবে, চোখ খুলে দেখবে, ততই তোমার জ্ঞান চক্ষু। থাক স্যার, আর লেকচার শোনাবেন না আপনার। তারাপদ বলল কিকিরাকে বাধা দিয়ে, আপনার পাল্লায় পড়ে এরই মধ্যে আমাদের জ্ঞান চক্ষু যথেষ্ট ফুটেছে। আরো বেশি ফুটলে জ্ঞানী বুদ্ধ হয়ে যাব। কিকিরা হাসলেন। বুদ্ধ তো একটাই হয় হে, তবে বুদ্ধ হয় হাজারে হাজারে। শোনো বাবা, আমার সার কথা হলো, নন্দবাবুই হোক, বিশেষ বাড়ির ছোট কর্তা সুবর্ণকান্তি হোক, কিংবা তার নাতি সেই ছোকরাই হোক, কে যে কাকে বুদ্ধু বানাতে চাইছে একবার দেখতে চাই, বুঝলে? চন্দন ঠাট্টার গলায় বলল, এবার তাহলে আপনার কেসটা হবে আলমারি রহস্য। কোন রহস্য বলতে পারছি না। আলমারিটা অবশ্যই রহস্যের লিস্টিতে 1 নম্বরে জায়গা পাবে। পাবে বলছেন? কিন্তু কেন পাবে স্যার? পুরনো একটা কাঠের ফার্নিচার, তার মধ্যে এমন কি রহস্য থাকতে পারে? কিকিরা মাথার চুল ঘাটতে ঘাটতে বললেন, কথাটা ঠিকই, তবে একবার ভেবে দেখো। এক ভদ্রলোক স্বেচ্ছায় টাকা নিয়ে তাদের বাড়ির একটা আলমারি বেচে দিয়েছেন। সেটা কিনেছেন নন্দবাবু, যার ব্যবসায়ী হলো পুরনো আসবাব কেনা। এই পর্যন্ত ঠিক আছে, নো প্রবলেম, নো রহস্য। অথচ তারপরেই এক রাফ টাইপের ছোকরা, যিনি আলমারি বেচেছেন, তার নাতি এসে নন্দবাবুকে শাসিয়ে গেল আলমারিটা ফেরত দিয়ে আসতে। না দিলে নন্দবাবু বিপদে পড়বেন। কেন? তার এমন ব্যবহার করার কারণটা কি? তারাপদ বলল, স্যার, নাতির হয়তো মনে হয়েছে নিজেদের ঘরের জিনিস ওইভাবে বেচে দেওয়াটা উচিত হয়নি। ওদের আভিজাত্যে লাগে, সেন্টিমেন্ট। বেশ তো, সেন্টিমেন্টে লাগতেই পারে। তা বলে সেই নন্দবাবুর দোকানে এসে বয়স্ক এক ভদ্রলোককে সাজিয়ে যাবে? কি বলছো তুমি? বলার আর ধরন ছিল না? ভদ্রজনদের মতন বুঝিয়ে বললেই পারত।
তারাপদ চুপ, জবাব দিতে পারল না। কিকিরা বললেন, তা সে যাই হোক, নন্দবাবু আবার যখন বিশ্বাস বাড়ির ছোট কর্তার কাছে সবকিছু জানাতে গেলেন, তখন ছোট কর্তা কানেই তুললেন না কথাটা। শ্রীকুমার কি বলে গেল নিজেরাই শুনলে। উনি নাকি বলেছেন নিজের জিনিস আপন মর্জিতে বেচেছেন, কারো কিছু বলার থাকতে পারে না। এবার বলো, নন্দবাবুর দোষটা কোথায়? চন্দন মাথা নাড়ল। না, নন্দবাবুর দোষ নেই কোথাও। তাহলে সেই ছোকরা আবার কেন নন্দবাবুকে ওভাবে জখম করার চেষ্টা করবে? হ্যাঁ, যদি অবশ্য ওই ছোকরাই ধাক্কা মেরে থাকে, চন্দন বলল। সেটা কাল বুঝতে পারবে নন্দবাবুর সঙ্গে দেখা হলে। তারপর মুখ মুছে নিল। পাখা চলছে ঠিকই, তবে গুমোট লাগছে, খাম হচ্ছিল, জল তেষ্টা পাচ্ছিল তার। উঠে পড়ল, ভেতরে গিয়ে সে খেয়ে আসবে। যেতে যেতে বলল, আলমারিটা আপনি দেখেছেন কিকিরা? দেখে কি মনে হয় ওর মধ্যে কোনো রহস্য থাকতে পারে? বাইরে থেকে দেখেছি, খুবই সুন্দর। ভেতরে মানে আলমারির ভেতরে কিংবা জিনিসটাকে জড়িয়ে কি রহস্য আছে কেমন করে বলবো। তারাপদ ভেতরে চলে গেল। চন্দন বোধ হয় ব্যাপারটার জটিলতা বুঝতে পারছিল খানিক। বলল, ছোকরার নাম কি, কি করে? নাম ধাম জানি না, কি করে বলতে পারবো না। নন্দবাবু যা বলেছেন তার থেকে মনে হলো ছোকরা দীঘায় কারোর সঙ্গে মিলেমিশে বা একলা একটা হোটেল খোলার চেষ্টায় আছে। আজকাল প্রায়ই দীঘায় গিয়ে থাকে, কাজকর্ম দেখে। বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন? জানি না, দাদুকে চিনি না, নাতিকেও নয়। কেমন করে বলবো সম্পর্ক কেমন? চন্দন একবার নিজের হাত ঘড়ি দেখল, 8টা বাজে প্রায়। এবার উঠে পড়তে হবে। আপনি তাহলে কাল নন্দবাবুর বাড়ি যাচ্ছেন? যাই, নিজের চোখে দেখে আসি একবার, ঠিক কি ঘটেছে উনি ছাড়া আর কে বলতে পারবে। তার মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? আমি বলতে চাইছি নন্দবাবু বিশ্বাসবাড়ির ছোট কর্তার সঙ্গে দেখা করার পর কি কথাবার্তা হয়েছে, তারপর কি ঘটেছে, কেনই বা তাকে মোটরসাইকেলে ধাক্কা খেতে হলো, সত্যি সত্যি সেই ছোকরা তাকে ধাক্কা মেরেছে কিনা জানা দরকার। তারাপদ ফিরে এলো, বলল, স্যার আপনি একটা ফ্রিজ কিনতে পারেন না? কেন? কেন আবার কি, ঠান্ডা জল খেতে পারতাম। আমার আদিকালের আইস বক্সে রাখা জলের বোতল ঠান্ডা হয় না? হয়, তবে ফ্রিজ বলে কথা। তোমাদের দেখছি পুরনো জিনিসে মন ওঠে না। ফ্রিজ তো হালের জিনিস, আগে সাহেব সুবো থেকে শুরু করে বড়লোকের বাড়িতেও ওই আইস বক্সই থাকতো, বুঝলে? এখন তুমি চাঁদনিতে গেলে আইস বক্স কিনতে পাবে। আমার বাপু ওই বরফ বাক্সেই চলে যায়। ফ্রিজ নিয়ে আমি কি করব? দিব্যি আমার চলে যাচ্ছে। চলুক তাহলে, আমরা আজ উঠি। এসো, কাল তাহলে তুমি যাচ্ছ আমার সঙ্গে? তারাপদ তেমন উৎসাহ দেখালো না। আপনি বললে যেতেই হয়, তবে আলমারির ব্যাপারটায় আমি ইন্টারেস্ট পাচ্ছি না। দেখাই যাক না নন্দবাবু কি বলেন। চন্দনরা উঠে পড়ল। নন্দবাবু বিছানায় শুয়েছিলেন, গায়ে ফতুয়া, সামনের দিকটা শার্ট পাঞ্জাবি মানে বোতাম লাগানো, পরনে ধুতি, দুপাট করে লুঙ্গির মতন জড়ানো রয়েছে কোমরে, বাঁ হাতে প্লাস্টার টাটকা, মায়ের দিকেও মোটা ব্যান্ডেজ, কপালে এক পাশে কালসিটে পড়েছে, তার উপর কোনো ওষুধ লাগানো, গায়েও লাগছে দাগ। ভদ্রলোককে বেশ কাতর দেখাচ্ছিল, যন্ত্রণায় চোখ মুখ শুকনো। কিকিরাকে দেখে যেন আশ্বস্ত হলেন। আসুন রায়বাবু, বলে তারাপদর দিকে তাকালেন। একে তো চিনি না। কিকিরা পরিচয় করিয়ে দিলেন। তারাপদ আমার সাগরেদ, চেলাও বলতে পারেন। বসুন আপনারা। বিছানার কাছাকাছি চেয়ার ছিল, টেনে নিয়ে বসলেন কিকিরা। ইশারায় বসতে বললেন তারাপদকে। এই অবস্থা হলো কবে? কিকিরা বললেন। পরশুর আগের দিন সন্ধ্যাবেলায়। একটা দিন ডাক্তার ভর্তি করে কাটলো, কাল সকালে এক্স-রে করেছি, বিকেলে প্লাস্টার। হাতের হাড় দুটুকরো হয়ে গিয়েছে এই রিস্টের ওপরে, পায়ের হাড় ভাঙেনি, তবে মচকে গিয়েছে।
মাথায় বেশ লেগেছে মশাই। রক্ষে যে মারাত্মক কিছু হয়নি, সারা পিঠ কোমরে যা ব্যথা। তা তো হবেই, বয়স হচ্ছে এখন, অল্প লাগলেও তার জের সহজে ছাড়তে চায় না। নন্দবাবু কাকে যেন ডাকলেন। ঘরের ব্যবস্থা দেখে বোঝা যায় কিকিরা আসবেন জেনে আগে ভাগেই সব গোছগাছ করে রাখা হয়েছিল। বাড়ির কোনো কাজের লোক মুখ বাড়ালো। নন্দবাবু চা জল দিতে বললেন। কিকিরা বললেন, ব্যাপারটা আগে সব শুনে নি, আপনি যা যা ঘটেছে আমায় বলুন। নন্দবাবু বালিশে হেলান দিয়ে যতটা পারেন গুছিয়ে বসলেন। তারাপদ ঘরটা দেখছিল। পুরনো বাড়ির ঘর যেমন হয়, মাঝারি মাপের। মাথার ছাদে কড়ি বর্গা, দেয়ালের রং সাদা, জানলায় কাঠের পাল্লা, লোহার গরাদ। ঘরের মধ্যে আসবাবপত্র সবই পুরানো ধাঁচের, কিন্তু দামি এবং সুন্দর। দেখে মনে হলো এই ঘরেই নন্দবাবু থাকেন। নন্দবাবু বললেন কিকিরার দিকে তাকিয়ে, আপনার কথা মতন আমি পরের দিনই সুবর্ণবাবুর কাছে গেলাম, বললাম তাকে সব কথা। শুনে উনি ভীষণ অবাক হলেন। বললেন, আমি তো কিছু জানি না, রাজা আমায় একটা কথাও বলেনি। রাজাকে? ওর নাতি, ডাকনাম রাজা, ভালো নাম রাজীব, রাজীব নন্দী। ও, সুবর্ণবাবুরা না বিশ্বাস? মেয়ে ছেলে, পুত্র বদল হয়েছে। হ্যাঁ, তা তো হবেই। আর কি বললেন উনি? বললেন আলমারি ফেরত দিতে হবে না, ও বাড়িতে যা জিনিসপত্র আছে সবই মালিকানা তার। তিনি নিজেই বেচে দিয়েছেন আলমারি, অন্যের তা নিয়ে কথা বলার অধিকার নেই। আগেও তিনি এটা ওটা বেচে দিয়েছেন, কই তা নিয়ে তো কোনো ঝঞ্ঝাট হয়নি। হঠাৎ এটা নিয়ে কেন হবে তিনি বুঝতে পারছেন না। কিকিরা কি ভেবে বললেন, উনি কি বললেন নাতির সঙ্গে এ নিয়ে কথা বলবেন? হ্যাঁ বললেন, রাজা এখন দীঘায়, 4-5 দিন পরে ফিরবে, তখন কথা বলবেন। তার মানে নাতি ফিরে এলে তিনি নিশ্চয়ই বলেছেন কথাটা। বলার কথা। রাজা দীঘায় কি করে শুনেছেন? শুনেছি, এক বন্ধুর সঙ্গে হোটেলের ব্যবসা করবে বলে আদা জল খেয়ে লেগেছে। এখনো হোটেল চালু হয়নি, কাজকর্ম চলছে। 1-2 মাস আরো হয়তো লাগবে। তারাপদ চুপচাপ শুনছিল, দেখছিল নন্দবাবুকে। ভদ্রলোককে একেবারে সাদা মাটা নিরীহ বলেই মনে হয়। তবে ব্যবসাদার মানুষ, চোখে মুখে এক ধরনের বুদ্ধির ছাপ তো থাকবেই। কিকিরা বললেন, তারপর এই ঘটনা, আপনি বাইকে ধাক্কা খেলেন? হ্যাঁ, আমি দোকান বন্ধর পর একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধে। একটু আগে হালকা একটা ঝড় উঠেছিল, কালবৈশাখী নয়, ধুলোর ঝড়। থেমেও গেল। আমি বাড়ি ফিরছি। আমাদের পাড়ায় কর্পোরেশনের প্রাইমারি স্কুলটার আগে একটা আধমরা পাকুর গাছ আছে, পাশেই মিল্ক বুথ। জায়গাটা নিরিবিলি, আলো কম। হঠাৎ একটা মোটর সাইকেল এসে আমি পাশ থেকে ধাক্কা মারলো। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম রাস্তায়। যে আপনাকে ধাক্কা মারলো তাকে আপনি দেখেছেন? ওই 2 পলকের জন্য। লোকটা যে রাজীব, আপনি চিনলেন কেমন করে? আমি তার মুখ দেখেছি। তারাপদ বলল, মাথায় হেলমেট ছিল না? ছিল। হেলমেট 2 ধরনের হয়। কোনো কোনো হেলমেটের মুখের সামনে আড়াল থাকে ফাইবার গ্লাসের। আলো যেখানে কম সেখানে আপনি কেমন করে মুখ দেখবেন ড্রাইভারের? মুখের সামনে আড়াল ছিল না, আমি স্পষ্ট দেখেছি। সেই ছোকরা ধাক্কা মারার পর আমার দিকে তাকালো, কি একটা বললো, তারপর চলে গেল। কাছাকাছি তখন কেউ ছিল না গলিতে, ধরতে পারলো না? না, ফাঁকা ছিল। একটু পরে সত্যবাবুকে দেখলাম, তিনি আমায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলেন। আমি যতবার উঠে দাঁড়াবার চেষ্টা করছিলাম, পারছিলাম না। মনে হলো পায়ে জোরই পাচ্ছি না। সত্যবাবুই তখন লোকজন ডেকে ধরাধরি করে আমায় বাড়ি পৌঁছে দিলেন। কিকিরা মন দিয়ে নন্দবাবুর কথা শুনছিলেন। সামান্য সময় চুপচাপ থাকার পর বললেন, আপনার চোখের ভুল হয়নি তো? মনে তো হয় না,
ওই ছোকরার মুখ ভুল হওয়ার কথা নয়। কেমন দেখতে? ধবধবে ফর্সা, মুখের আদর লম্বাটে, খাড়া নাক, চোখ দুটো জল করছে, থুতনির কাছে দাড়ি, গোঁফও রেখেছে, গাল পরিষ্কার, স্টাইলের দাড়ি মশাই। কিকিরা কি বলতে যাচ্ছিলেন, তার আগেই ভেতর থেকে চা মিষ্টি এলো। এত কেন, শুধু চা হলেই হতো, কিকিরা বললেন। বাড়িতে এসেছেন, শুধু চা খাবেন? তাছাড়া এই ব্যবস্থা আমার গিন্নির। ছেলে কোথায়? কি একটা পড়তে গিয়েছে, আমি ওসব বুঝি না, পরীক্ষা দেবে চাকরির। ও, তার নন্দবাবু বিশ্বাস বাড়িতে গিয়ে সুবর্ণকান্তি বাবুর সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন, তখন আপনার কি মনে হলো? মানে নাতি সম্পর্কে দাদুর মনোভাব কেমন দেখলেন? বৃদ্ধ ভদ্রলোক কি নাতির ওপর বিরক্ত, পছন্দ করেন না তাকে, নাকি মনে হলো নাতিকে প্রশ্রয় দেন? নন্দবাবু বালিশটা কোনো রকমে টেনে নিলেন ভর দেওয়ার জন্য, বললেন, দেখুন, আমি ঠিক বুঝলাম না। বিরক্ত হয়েছেন যে তাও বোঝা গেল না, তবে ওর ওইভাবে দোকানে এসে শাসানো তার পছন্দ হয়নি। বললেন, ও ফিরে এলে কথা বলবেন। দীঘার হোটেল তৈরি কতদিন ধরে চলছে? আমি সেভাবে জানতে চাইনি, কথায় কথায় মনে হলো 2-3 মাস তো হবেই। হোটেলের নাম ঠিক হয়েছে? জানি না। চা মিষ্টি খেতে খেতে তারাপদা বলল, আপনার দোকান এখন দেখছি কে? আমার কর্মচারীরা, ছেলে মাঝে একদিন গিয়েছিল। দোকানে আর ওই ছোকরা যায়নি? না। কিকিরা হঠাৎ বললেন, নন্দবাবু আপনার কি মনে হয় রাজা ওই আলমারি ফেরত পাওয়ার জন্য এত ব্যস্ত কেন? কি আছে ওর মধ্যে? আমিও তো তাই ভাবি, কি আছে। পুরানো কাঠের আলমারি, দেখতে সুন্দর, সবই ঠিক, তাই এভাবে কত পুরনো বুনাদি জিনিস একসময় বাজারে বিক্রি হয়ে যায়। 2-1 পুরুষের জিনিস তার বংশধররা বিক্রি করে দেয়, বেশিরভাগই টাকার অভাবে বেচে দেয়। কাঠ তো সামান্য জিনিস মশাই, কত মণি মুক্ত রূপোর বাসন, বিদেশি কাচের বাহারি জিনিস, নয় মার্বেলের মূর্তি, বিক্রির কি শেষ আছে? আমি একবার একটা লাল পাথরের পেঁচা কিনেছিলাম, রেয়ার জিনিস। লাল পেঁচা? তারপর অবাক হয়ে বলল, লাল কেন, সাদা, কালো, মেটে রঙের পেঁচাও পাওয়া যায়, এক এক দেশের কারিগরের তৈরি। শখের ব্যাপার হয়তো, তবে শুনেছি কোনো কোনো দেশে পেঁচা নাকি বড় পয়মন্ত জিনিস। আমাদের দেশেই তো আমরা পেঁচাকে লক্ষ্মীর বাহন মনে করি। কিকিরা বললেন, পেঁচা বিক্রি করে দিয়েছেন? কবে? সে কি আজকের কথা? এক সাহেব 3,000 টাকায় কিনে নিয়েছিলেন। কিকিরা কি যেন ভাবলেন, চায়ে চুমুক দিয়ে অন্যমনস্কভাবে ঘরের চারিদিকে তাকালেন একবার। জানলার দিকে দেওয়ালে শ্রীচৈতন্যের পট, অন্য পাশে দেওয়াল ঘড়ি, নন্দবাবুর মা বাবার ফটোও রয়েছে বাঁধানো। আলমারিটা কেনার পর আপনি ভেতরটা ভালো করে দেখেছিলেন? কিকিরা বললেন হঠাৎ। নন্দবাবু সামান্য অবাক হলেন। কি দেখব? আমি মশাই যখন আলমারিটা কিনি তখন তো ওটা ফাঁকা। দোকানে নিয়ে আসার পর আলাদাভাবে কিছু দেখিনি। ওই একবার ওপরের ড্রয়ার দুটো টেনে দেখেছিলাম, ফাঁকা। ড্রয়ার দুটোর মাঝখানে যে ছোট ছোট খোপগুলি আপনি সেদিন দেখলেন, সেগুলোও ফাঁকা। ধুলো আর 2-4টে ন্যাপথলিনের শুকনো গুলি ছাড়া কিছুই দেখিনি। তাছাড়া দোকানে এনে রাখার পর তো উনি মাথা ঘামায়নি। দোকানের কর্মচারীরা অন্য কাজ নিয়ে ব্যস্ত, আলমারিটা পড়েই ছিল, মাত্র কদিন আগে কেনা। পরে যখন সময় পাওয়া যাবে তখন ওতে হাত পড়বে, আগে ভাগে আর কত খুঁটিয়ে দেখবো বলুন। কিকিরা মাথা নাড়লেন। কথাটা ঠিকই, একটা পুরনো আসবাব দোকানে তুলে এনে কে আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে মাথা ঘামতে বসে? এমন তো নয় যে আজ যা এনেছি কাল পরশুই তা বিক্রি হয়ে যাবে বলে তাড়া থাকবে। সারাই সুরাই রং পালিশের একটা খদ্দের জুড়তে কত মাস লাগবে কে জানে। কাজেই হুড়োহুড়ি করার দরকার কোথায়? আলমারিটা এখনো দোকানেই আছে? কিকিরা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এইবারে নিচের তলায় আমার একটা গোডাউন আছে,
জায়গা যে বেশি তা নয়, সেখানে ভাঙাচোরা জিনিস পড়ে আছে কটা। ভাবছিলাম আলমারিটা সরিয়ে আনবো কিনা। আনতে পারেন, তবে তাতে কি লাভ হবে? না, লাভ আর কি হবে, বরং বাইরের বিপদ ঘরে টেনে আনা হতে পারে। আপনার কাঠকুটো ফার্নিচারের দোকান, হঠাৎ যদি কোনোভাবে আগুন লেগে যায়, দোকান পুড়ে ছাই হয়ে যেতে পারে। ইনসিওর করানো নেই? আচমকা এই প্রশ্নে নন্দবাবু যেন থতমত খেয়ে গেলেন। পরে বললেন, আছে, আজকাল কে আর ইনসিওর না করায়। তবে কি জানেন, যা যায় তা তো আর ফিরে আসে না। ব্যবসা, দোকান, তাও দুপুরুষের, পুড়ে ছাই হয়ে গেলে বদলে কিছু টাকা পেলাম, তাতে কি আর মনে শান্তি আসে? কিকিরা প্রায় মুখ ফসকে বলতে যাচ্ছিলেন, ইনসিওর থেকে কিরকম টাকা পাওয়া যাবে বললেন না কথাটা। ঘড়ির দিকে একবার তাকিয়ে কিকিরা বললেন, আজ তো উঠতে হয় নন্দবাবু, পরে আবার খোঁজ করে যাব। রায়মশাই, একটা কথা বলুন। আপনাকে আমি একবার দেখা করতে অনুরোধ করেছিলাম দুই একটা কারণে। সংকোচের কি আছে, বলুন। আপনি আমায় পরামর্শ দিন, কি করব। সেদিন আপনার সঙ্গে ওইভাবে আচমকা দেখা না হলে আমি কি আপনাকে খুঁজে পেতাম, না আমার মাথায় আসতো? ভাগ্য ভালো সেদিন আপনাকে পেয়ে গিয়েছিলাম। আমি এখন কি করব বলুন তো? কি করতে চান? আমার উকিলকে বলে ছেলেকে সঙ্গে নিয়ে থানায় পাঠাবো, একটা ডায়েরি করে আসবে। না করাই ভালো আপাতত। সেদিন আপনি থানা পর্যন্ত গিয়ে ফিরে এসেছিলেন, আবার এখন আপনি সন্দেহ করছেন সেই একই ছোকরা আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারবার চেষ্টা করেছে। সন্দেহ তো প্রমাণ নয়, অযথা খুশিয়ে ঘা করবেন কেন? আরও একটু দেখুন। তাহলে আপনি দয়া করে যদি আমার তরফে একটু খোঁজ খবর করেন। কিকিরা হাসলেন। আচ্ছা দেখি, আমার বিদ্যে আর কতটুকু, তবু দেখব, আপনি যখন বলছেন। বলে উঠে দাঁড়ালেন। তারাপদ উঠে পড়ল। চন্দনের ইচ্ছে ছিল না, গরজও নয়, তবে কিকিরার পাল্লায় পড়ে তাকে আসতে হলো। তারাপদর অবশ্য ততটা অনিচ্ছিত ছিল না। দীঘায় তারা আগেও এসেছে, সে আর চন্দন, সঙ্গে চন্দনের এক বন্ধু পবিত্র। কিকিরার সঙ্গে ছিলেন না তখন। আগেরবার তারা এসেছিল শীতকালে, বড়দিনের ছুটির পর। দীঘায় তখন ভিড় নেই, অনেকটাই ফাঁকা। নয়তো আজকাল ছুটি ছাটার সময় দীঘা মানেই রথের মেলা। এবার গরমের সময়, চৈত্র মাসে দীঘায় এসে তারাপদরা দেখল লোকজন কম, কারণ কাছাকাছি কোনো ছুটি নেই। তারপর মাত্র দিন দুই আগে প্রচণ্ড এক কালবৈশাখীতে ইলেকট্রিক লাইনের ক্ষতি হয়েছে খুব। আলো, পাখা, হোটেলে জলের ব্যবস্থা ঠিক মতন করা যাচ্ছে না। যারা বেড়াতে আসে হুটহাট, তারা হয়তো এসব খবর রাখে, ফলে আপাতত লোক কম। ঝড়জল থেমে যাওয়ার পর দীঘা এখন শান্ত। ইলেকট্রিক লাইনের মেরামতিও প্রায় শেষ। কিকিরারা এসেছিলেন সরকারি বাসে। সকালের বাস, দীঘা পৌঁছতে বেলা গড়িয়ে প্রায় দুপুর। রোদে তাপে গরম দমকা হাওয়ায় কষ্ট হওয়ারই কথা, তবে বিকেলের পর আরামই লাগছিল। চন্দন দীঘার সমুদ্রকে কোনোদিন পাত্তা দেয় না, বলে, ধুর, এই কি সমুদ্র, পুরী অনেক ভালো, জলের চেহারাই আলাদা। দীঘার সমুদ্রের জল দেখলে খালের জল মনে হয়। চন্দন যাই বলুক, খানিকটা পরন্ত বিকেলে কিকিরারা তিনজনে টহল দিতে বেরোলেন। সমুদ্রের ধার ঘেঁষে বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে কিকিরা হঠাৎ বললেন, সাধু ডাক্তার, তুমি কপাল কুণ্ডলা পড়েছো? চন্দন অবাক হয়ে বলল, মানে, আপনি আমাকে গবেট মনে করেন নাকি? আশ্চর্য। আরে না, তুমি যদি গবেট হবে তবে ডাক্তারি বিদ্যাটা শিখলে কেমন করে? এমনি বললাম। বঙ্কিম এদিকে থাকার সময় কপালকুণ্ডলা লিখেছিলেন বলে শুনেছি। কাপালিককে মনে আছে? আছে। আপনি কি কাপালিক খুঁজতে এসেছেন? নো স্যার, আমরা এসেছি শ্রীমান রাজা।
ওরফে রাজীব চন্দ্রকে খুঁজতে। ও কি এখানে আছে? তারাপদ বলল। নন্দবাবু খোঁজখবর নিয়ে বলেছেন কলকাতায় ছোকরা নেই, দীঘায় চলে এসেছে। পাত্তা করতে পারবেন? তোমাদের তো আগেই বলেছি, এদিকে কোথায় হোটেল তৈরি হচ্ছে খোঁজ করো। আর নন্দবাবুর বর্ণনা মতন একটি ছেলের চেহারা খুঁজে পেলে কাজটা অসাধ্য নয়। চন্দন বলল, তাহলে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন কেন? হোটেল ঘর বাড়ি যেদিকে সেদিকে হেঁটে বেড়ালেই হতো। কিকিরা হেসে বললেন, একটু হাওয়া খেয়ে নিচ্ছি, বিশুদ্ধ বাতাস, তাতে মগজ সাফ হবে, তাছাড়া উদ্যম বাড়বে। উদ্যম? চন্দন ঠাট্টা করে বলল। কিকিরা একইভাবে হেসে বললেন, মহাভারতে শ্রীকৃষ্ণ বারবার পাণ্ডবদের বলেছেন উদ্যম আর ধৈর্য না থাকলে শত্রুকে জয় করা যায় না। আরে বাবা, আমাদের সাদা বাংলায় কি বলে, উদ্যম বিনে কাল পুরে মনোরথ। চন্দন বিরক্ত হয়ে বলল, মহাভারত রাখুন। কেন? মহাভারতে কত রকম কৌশল শিক্ষা আছে জানো? বড় বড় বীর মহাবীরকে কেমন ছলচাতুরি করে ফিনিশ করেছে দেখনি? বলে কিকিরা গম্ভীর গলায় বললেন, বরং বলো, বলং বলো, কৌশল মহাবল। তারাপদ জোরে হেসে উঠল। দারুণ সংস্কৃত স্যার। মাই সংস্কৃত স্যার। আমি পড়ুয়া করে সংস্কৃত বলি না। আমাদের সময়ে স্কুলের সংস্কৃত পড়ানো হতো। পরীক্ষায় আমি কোনোবার 15-20 বেশি নম্বর পাইনি। পণ্ডিত মশাই আমার নাম রেখেছিলেন ব্যাকরণ কৌতুকী, মানে ব্যাকরণ কৌমুদীর ধরনে আর কি। তারাপদ হো হো করে হেসে উঠল। চন্দনা হেসে ফেলল। সমুদ্রের ধার ঘেঁষে এখনো কিছু লোক হাঁটাচলা করছে। বালির ওপর হাত পা ছড়িয়ে অলসভাবে বসে আছে কেউ কেউ। 2-3টি মহিলা গল্প করতে করতে হাঁটছিলেন। একটি ছেলে তার মেয়ে আর বউকে নিয়ে ফিরে আসছিল। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। আকাশ লাল হয়ে আছে পশ্চিম প্রান্তে। সমুদ্রের গর্জন অনেক শান্ত। ঝাউবনের দিকে ছায়া ঘন হয়ে এলো। তারাপদ বলল, আর কতটা যাবেন স্যার? বেশি নয়, এবার ফিরবো। ফিরে ওই কাফেটেরিয়া, চায়ের দোকান, কাছের হোটেলগুলো একবার উঁকি দেব। বাস স্ট্যান্ড বাজার ঘুরে আমাদের হোটেলে। রাজার খোঁজটা তাহলে ঘোরাঘুরির মধ্যেই করতে হবে, হয়তো আশেপাশেই তাকে পেয়ে যাব। কেমন করে? আরে একটা ইয়ং ম্যানকে এই সন্ধে হওয়ার সময় তার ঘরে বসে থাকবে? এদিকেই কোথাও ঘুরছে ফিরছে। এখন কি আর তার হোটেলের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার সময়? ঘোরাফেরা করবে না, আর করলে এই দিকেই করবে। দীঘায় লোকজনের মুখ দেখতে হলে অন্য কোথাও গিয়ে লাভ। চন্দন বলল, আর যদি দেখতে না পাই? তাছাড়া তাকে তো আমরা চিনি না, না চিনলেও আন্দাজ করতে পারবো। নন্দবাবু ছেলেটির যে বর্ণনা দিয়েছেন চেহারার, গায়ের রং, মুখের ছাঁদ, থুতনির তলায় দাড়ি, মাথায় কোকড়ানো চুল। তারাপদ বলল, স্যার, অমন দাড়ি আজকাল অনেকেই রাখে, রাখতেই পারে। তবে শুধু দাড়ি নয়, গায়ের রং, মাথার চুল, চোখ। শোনো হে তারাবাবু, চোখে দেখা এক জিনিস আর ঠিক মতো লক্ষ্য করা অন্য জিনিস। শার্লক হোমস তার সাগরেদকে বলেছিলেন, ওহে বন্ধু, তুমি দেখো সবই, কিন্তু মন দিয়ে লক্ষ্য করো না। আপনি স্যার শার্লক হোমস হবেন নাকি? ঠাট্টা করে তারাপদ বলল। কি যে বলো, উনি হলেন মহারাজ আর আমরা হলাম কলা গাছ। চন্দন হেসে ফেলল। ভালো, তা ধরুন আমরা ওই ছেলেটিকে দেখতে পেলাম না, না পেলাম, তখন এখানে ওখানে হোটেলে বাজারে ইতিউতি খোঁজ করব। কাছাকাছি কোথাও নতুন হোটেল তৈরির কাজ হচ্ছে। দীঘায় তো একসঙ্গে গন্ডায় গন্ডায় হোটেল বাড়ি তৈরি হচ্ছে না, একটু হাতড়ালেই পেয়ে যাবো ছোকরাকে। দেখুন যদি পান। আমি কিন্তু স্যার পরশু রবিবার দিনই পালাবো। হাসপাতাল ফেলে এভাবে থাকতে পারবো না এখানে। কাল তো আছো, তার মধ্যেই রাজামশাইকে ধরে ফেলবো। ভালো কথা,
কিকিরারা এবার ফিরতে শুরু করলেন। সূর্য অস্ত গিয়েছে, ছায়া ঘন হয়ে অন্ধকার নেমে এসেছিল। সমুদ্র যেন মনোরম এক বাতাস বয়ে আনছিল, সামান্য এলোমেলো কিন্তু স্নিগ্ধ। ভালোই লাগছিল তারাপদর। কলকাতা শহর থেকে 2-1 দিনের জন্য বাইরে এলে চমৎকার লাগে যে, তাতে সন্দেহ নেই। স্যার, বলো, ওই রাজা ছেলেটির সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায়, কি বলবেন তাকে? আপনি ওকে চেনেন না, জানেন না। কিকিরা আকাশের দিকে তাকালেন। তারা ফুটে উঠেছে। আসন্ন সন্ধ্যায় কয়েকটি পপ উড়ে যাচ্ছিল ঝাউবনের দিকে। কিকিরা বললেন, আলাপ করব। আলাপ না জমলে সুর ধরা যায় না, বলে হাসলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।